প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি 25, সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি আপনারা আমাদের আড্ডাবাজিকে উপভোগ করেন, আপনাদের মন্তব্যের মাধ্যমেই জানতে পারি। আর আজকের আড্ডাবাজিতে, আমার আড্ডাবাজিতে অতিথি হয়ে এসেছে একজন আবৃত্তি শিল্পী, একজন লেখক, একজন নাট্যকর্মী, সৈয়দা রুকসানা হক সুমি। তার সাথে আড্ডা দেব, গল্প করব এবং কথা বলবো। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হচ্ছেন বা হবেন, পরবর্তীতে দেখবেন, সকলেই মন্তব্যের ঘরে আপনাদের এই অনুষ্ঠান নিয়ে ভালো লাগা মন্দ লাগা জানাবেন এবং অতিথির কাছে কোনো জানতে চাওয়া কিংবা প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি তুলে ধরবো অতিথির সামনে। আর এই দৈনিক আড্ডাবাজি, আমার এই আড্ডাবাজিতে যে অতিথি থাকে তার একটা ছোট্ট পরিচিতি দেবার পরেই তার সাথে আড্ডাবাজিতে চলে যাই। তো আহ, আমরা চলে যাচ্ছি আজকের অতিথির পরিচিতিতে। সৈয়দা রুকসানা হক সোনিয়া, জন্ম বাগেরহাট। বাবা সৈয়দ মনসুরুল হক, মা আরেফা হক। দুই ভাই বোন। পড়াশোনা আজম খান কমার্স কলেজ, খুলনা থেকে স্নাতক। শৈশব থেকেই সাহিত্য অনুরাগী। বর্তমানে বেতারে উপস্থাপনা ও নাট্যশিল্পী হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বিভিন্ন শিল্প সাহিত্যের সংগঠনের সাথে তিনি যুক্ত আছেন। তো আশা করছি শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা যুক্ত হয়েছেন কিংবা হবেন, শ্রোতা দর্শক, তাদেরকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে সোনিয়া। তিনি এখনই যুক্ত হয়ে যাবেন। হয়তো বা ব্যাক স্টুডিওতে আছে। তো আপনারা যারা যুক্ত হচ্ছেন এবং হবেন, আপনাদের মূল্যবান মন্তব্য, আপনাদের ভালো লাগা মন্দ লাগা মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি তুলে ধরবো অতিথির কাছে এবং অতিথির কাছে কোনো জানতে চাওয়া থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনারা করবেন। আমি তুলে ধরবো অতিথির কাছে। অতিথিকে পেয়ে যাব এখনই। তো শ্রোতা দর্শক, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আশা করি শোনা যায় প্রতিদিনই। তারপরও শোনা যাচ্ছে। এই শ্রাবণের সন্ধ্যা বলা যায় না, ঠিক রাতে এই আড্ডাটা চলছে, দৈনিক আড্ডাবাজি। আজকে অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছে রুকসানা হক সোনিয়া। হ্যাঁ, অতিথি একটু ব্যাক স্টুডিওতে ছিল, আবার তাকে পেয়ে গেছি, তাকে নিয়ে নিলাম। তো ব্যাক স্টুডিও থেকে অতিথিকে নিয়ে নিলাম। অতিথির আজকের পরিচয় পর্ব ছোট করে সারলাম। তো কেমন আছেন আপনি, এবং শ্রোতা দর্শক যারা যুক্ত হচ্ছেন বা হবেন, তাদের সাথে আপনার কুশল বিনিময় করুন। আসসালামু আলাইকুম। আমি সোনিয়া হক, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও নিশ্চয়ই সবাই ভালো আছেন। সঙ্গে থাকবেন, মন্তব্য করবেন। শুভকামনা রইল। আচ্ছা। আহ, হ্যাঁ, ধন্যবাদ। তো আমাদের আড্ডাবাজিতে আমরা শুধু কবিতা, গান, পারফর্মিং আর্টই শুনি না, সেই আর্টিস্ট কিংবা সেই শিল্পী কোন ভাবনার জায়গা থেকে কিভাবে পথ চলা শুরু হলো সেটাও শুনি। আর এই গল্প, আর এটাই হচ্ছে আড্ডাবাজি। আর এই আড্ডাবাজির ফাঁকে ফাঁকে আমরা যেমন ঘরোয়া কোনো আড্ডাতে অনেক অনেক গল্প করি, এটা সেটা, আবার ফাঁকে একটু কবিতা হয়, গান হয়, সেরকম করেই চেষ্টা করি ভার্চুয়ালি যতটুকু করা যায়। তো যাই হোক, আমি আর কাল বিলম্ব করছি না। শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন এবং হবেন, সকলেই মুখিয়ে আছে আপনার কথা এবং আপনার পরিবেশনা শুনবার জন্য। প্রথমে যে ব্যাপারটা আড্ডাবাজিতে সকলের কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনার এই শিল্প সাহিত্যে পথ চলা, একদম সূচনার গল্পটা একটু শুনে আসি। উম, সূচনা হলো আমার বেড়ে ওঠা রাখালগাছি গ্রামে। মধুদিয়া স্কুলে আমার পড়াশোনা, এসএসসি ওখান থেকে। তো স্কুলে আমি আবৃত্তি করতাম। ওটা ছিল আহ, হুম। মানে সেভাবে শিখে না আর কি। হুম, তবে আমার কাছে পুরস্কারও জিতেছিল আবৃত্তি, এবং আবৃত্তির প্রতি আমার বরাবরই টান। আমাদের খুলনায় কাজল ভাইয়ের একটা ক্যাসেট বের হয় পাখি ভাইয়ের সঙ্গে। ওই ক্যাসেটটা শোনার পরের থেকে আবৃত্তির প্রতি আমি বেশি আকৃষ্ট হয়ে পড়ি, সেটা আমার কলেজ জীবনে। কিন্তু আমার নিজের শেখা হয়ে ওঠেনি সেভাবে। আর ছোটবেলায় দু একটা কবিতা লিখেছি, মাথার মধ্যে গুনগুন করতো, বিভিন্ন কবিতার প্লট আসতো, কিন্তু ওভাবে লিখতাম না। আমার লেখালেখি শুরু, আমার আচ্ছা, আবৃত্তির চর্চা শুরু করোনাকালীন সময়ে, মানে যেটাকে বলা যায় মন্দের আচ্ছা, আচ্ছা। ভালো আর কি। তখন আমি না, না, এই কর। 60 হুম, হুম।
আশীর্বাদ স্বরূপ পল্লব কীর্তনিয়ার সঙ্গে আমার আ পরিচয় হয়। উনি ভারতের আচ্ছা। বিশিষ্ট আবৃত্তিকার, হুম, গীতিকার, সুরকার, শিল্পী, আবৃত্তিকার, চলচ্চিত্রকার। হ্যাঁ? তো আচ্ছা, আচ্ছা, দাদার হাত ধরেই আমার আবৃত্তি জগতে আসা এবং উনাকে আমি আবৃত্তি গুরু হিসাবে মান্য করি। আর লেখালেখি ফেসবুকে ১ম এ কমেন্টস করতে, করতে তারপর আস্তে, আস্তে সবার অনুপ্রেরণায় আমি লেখালেখি শুরু করেছি। আর বাহ! বেতারের বাহ! সঙ্গে যুক্ত আছি উপস্থাপিকা এবং আ আচ্ছা, আপনি নাট্যবিদ। নাট্যকর্মী হিসেবে আছেন। তো নাটকটা কি আ নাটক তো বিভিন্ন রকম হয়। শ্রুতিকথার মতো বেতারে যেটা হয় সেটা তো অডিও নাটক হয়। তো মাধ্যম তো জি, বিভিন্ন জি। আছে। তো শুধু অডিও নাটকই করা হয় নাকি মঞ্চেও হুম। কাজ করা হয়? না, আমি মঞ্চে কাজ করিনি কখনো বা করার ইচ্ছাও সেভাবে আমার হয়নি। আমি বেতারেই শুধুমাত্র অডিও এবং আমার হ্যাঁ, হ্যাঁ। একটা অডি অড ভিডিও কাজ আছে। হ্যাঁ, আমার একটাই হুম, ভিডিওতে কাজ আছে। আ আমার বন্ধু মবিন টিপু এখন পৃথিবীতে নাই। ওর অনুরোধে আচ্ছা। 'শ্রীচরণেষু' নামে আমার একটা আ ছোট একটা নাটিকা করা আছে। আচ্ছা, তো বাহ! চমৎকার ব্যাপার। আপনার শুরুর গল্পটা মোটামুটি শুনে এলাম। আপনার সাথে আমাদের কুশল বিনিময় হলো, শ্রোতা দর্শকদের সাথে হলো। দেখছি শ্রোতা দর্শক অলরেডি যুক্ত হয়ে গেছেন। আ ইসমাইল হোসেন লিখেছে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম। যুক্ত হলাম। ধন্যবাদ আপনাকে। সাথেই ইসমাইল থাকুন। ভাই দেখছি আমাদের বেতারের নিয়মিত শিল্পী। শিল্পী হ্যাঁ, বলছি তারপরে দেখছি শ্রোতা। আচ্ছা। তারপরে দেখছি আশরাফ শেয়ার করতে পারি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হাই কেমন আছেন? শেয়ার করার ব্যাপারে আমি বলি, অনেক বেশি বলি না। মাঝে, মাঝে ছোট করে বলি প্রত্যেক আড্ডাবাজিতে যে সুন্দরের কথা, সত্যের কথা, শিল্পীর কথা, শিল্পের কথা। বেশি, বেশি করে ছড়িয়ে দিন মানুষের কাছে। আমাদের সুবোধ আরো বেশি জাগ্রত হোক, আমরা আরো বেশি মানবিক এবং প্রেমময় হয়ে উঠি। এ কারণেই ছড়িয়ে দিতে বলি। তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না। যেহেতু আড্ডা হবে, গল্প হবে, আপনার সাথে আরো কথোপকথন হবে, শিল্পীর মনোভাব আমরা জানবো। তো আমরা একটা পরিবেশনা শুনে আসি। যেহেতু শ্রোতা দর্শকও যুক্ত হয়ে গেছেন, সবাই তো মুখিয়ে থাকে যে আজকে শিল্পী কি শোনাবে পরিবেশনায়। তো ১ম নিবেদন কি থাকছে আড্ডাবাজিতে আপনার? বোধহয় নেটওয়ার্ক আ সমস্যা ছিল। মাঝে আমি একটুক্ষণ আচ্ছা, আচ্ছা। ছিলাম না। বলছি আড্ডাবাজিতে আপনার আ এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? ভাই আমাকে হ্যাঁ, কি আমি তো শুনতে আপনাকে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাচ্ছি। মাঝে একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আচ্ছা। হয়তো নেটওয়ার্ক একটু দেরি করেও শোনা যেতে পারে। কারণ নেটওয়ার্ক বাফারিং করে একটু হুম, হেরফের হয় সময়ের। নেটওয়ার্ক তো প্রবলেম। আজকের আড্ডাবাজিতে আপনার ১ম কি পরিবেশনা থাকছে? চলুন আমরা আপনার পরিবেশনায় চলে যাই। হ্যাঁ, আমি ১ম ছোট দুটো কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পরপর আমি দুটো কবিতা করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। চলুন, চলুন, চলুন। অবশ্যই। আমি হুম, একটু বের করি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই বের করে নেন। আমাদের সাথে শ্রোতা দর্শক অনেকেই যুক্ত হয়েছেন। মাঝে, মাঝে ঢুঁ হ্যাঁ, মেরে যাচ্ছেন। এখন দেখছি আ কল্পনা ব্যানার্জি কল্পনা তিনি যুক্ত হয়েছেন। সাথে আছি শুভকামনা সবসময়। আপনার জন্য শুভকামনা ভালোবাসা রইলো। সাথেই থাকুন। আর শ্রোতা দর্শক আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব ২৫ সাথে অতিথি হিসেবে আছে আবৃত্তি শিল্পী, একজন নাট্যকর্মী এবং আ লেখক রুকসানা হক সোনিয়া। তো তার পরিবেশনায় আমরা চলে যাচ্ছি। হুম, আমি ১ম এ করছি অন্তর মম বিকশিত করো রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ
সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত, স্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। আমি হ্যাঁ, পাশাপাশি দ্বিতীয় চলে নিবেদন। যাচ্ছি প্রার্থনার মতো কাজী নজরুল ইসলামের হে সর্বসম্মান কবিতাটিতে। হ্যাঁ, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনা, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত তীত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও সৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। বাহ! ধন্যবাদ। চমৎকার, চমৎকার দুটো কবিতা আমাদের মানে কি বলে শ্রদ্ধেয় এবং আমাদের সাহিত্যের দুজন নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের পরপর দুটো কবিতা শুনে ভালো লাগলো এবং দুটোই খুবই বিখ্যাত কবিতা মানুষের মুখে মুখে ঘুরে ফিরে ভালো লাগলো। দেখছি আমাদের সাথে যুক্ত হয়েছেন নবীন সিদ্দিকী, লিখেছেন একজন কবি, তিনি লিখেছেন আসলাম, ধন্যবাদ, সাথেই থাকুন। দেখছি সৈয়দ আশরাফ আরো লিখেছেন টিও বাটিক, শিল্পী বন্ধু, ধন্যবাদ, সাথেই থাকুন। আর শিল্পীর কাছে আপনাদের কোনো জানতে চাওয়া থাকলে, জিজ্ঞাসা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানান, তুলে ধরবো শিল্পীর কাছে। দেখছি আরো একজন লিখেছে তাপস চক্রবর্তী, একজন কবি, দাদা, তার সাথেও আড্ডা হয়েছে আড্ডাবাজিতে। এত আবেগের আবৃত্তি, আচ্ছা, ঠিক আছে, আবেগ জড়িত এবং আবেগ নিয়ে তিনি কথা বলেছেন, আবৃত্তি নিয়ে আমরা দেখবো সেটা পরে। তো যাই হোক, এখন একটু আলাপচারিতায় চলে যাই, সেটা হচ্ছে যে আপনি এই যে শিল্প সাহিত্য নিয়ে যে পথ চলাটা চলছেন, সেখানে চলতে গিয়ে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা হতে পারে আপনার নিজের ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক, ব্যাস এসবের সম্মুখীন সাউন্ডের হতে সমস্যা হয়েছে হচ্ছে। কিনা? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে এবার? বলছি যে আপনি কি কখনো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন এই শিল্প সাহিত্য চর্চা করতে আ গিয়ে? আ না, আমি হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা শুনতে পেরেছি যে শিল্প সাহিত্য চর্চার ব্যাপারে আমি কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি কিনা। না, এদিক হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। আমি সৌভাগ্যবতী। আ বন্ধু বন্ধুদের উৎসাহে আসলে আমি আজ আ যেটুকু লিখি এবং আবৃত্তিও আমি একই কথা বলবো। পাশাপাশি আমার এইজন্যে যে সময়টা দিতে হয়, সেক্ষেত্রে আমার পরিবার ভীষণভাবে আমাকে সাপোর্ট করে। আচ্ছা। বাহ! তাহলে তো আ বা ব্যাপারটা আপনার জন্য সহজ হয়েছে। আর সামাজিক কোনো প্রতিবন্ধকতাও নেই বা সম্মুখীন হতে হয়নি কখনো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? বোধহয় একটু নেটের হেরফেরের কারণে, তো শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন, এই বিদ্যুৎ বিভ্রাটের মতো কিছুটা নেট বিভ্রাটও হয়। আ যন্ত্রের ব্যাপার-স্যাপার। তো সেখানে যদি কিছু ত্রুটি থাকে আপনারা যন্ত্রের একটা ব্যাপারটা যন্ত্রণা তো বুঝবেন এবং থাকবেই।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি এখান থেকে ডেলিভারি দিই কথা, সে তার কাছে পৌঁছতে একটু সময় লাগে। তো যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন বুঝলাম প্রতিবন্ধকতা হয়নি, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। তবে অধিকাংশ শিল্পীর জীবনে বা কবি, লেখক, সাহিত্যিকদের জীবনে কিছু না কিছু প্রতিবন্ধকতা এবং বিভিন্নভাবে বাধা পেরিয়ে আসতে হয়। তো যাই হোক সেই আলাপে আর যাচ্ছি না। তো এর এতটুক সময় প্রাপ্তি বা কি যুক্ত হলো? সেটা ব্যক্তিগত জীবনে হোক, নিজের মনের মধ্যে হোক, সামাজিকভাবে হোক, প্রাপ্তি কি যুক্ত হলো? হ্যাঁ, প্রাপ্তি বলতে ভালোবাসা। মানে আমি এত ভালোবাসা পেয়েছি বা পাচ্ছি, আ এটাই আমার উৎস হিসেবে কাজ করে। আসলে আমার কোনো প্রতিবন্ধকতা ছিল না। কিন্তু আমি নিজেই নিজের যতটুকু ক্ষতি করার করে ফেলেছি। কারণ আমি অনেকটা সময় ক্ষেপণ করে তারপর আমি এই জগতে এসেছি। আমার নিজেকে চিনতে দেরি হয়ে গেছে। আমি পছন্দ করতাম। আচ্ছা, কিন্তু আমিও যে এটার মধ্যে আসতে পারি, আমিও রেডিওতে যেতে পারি, ভীষণ রেডিও পাগল মানুষ ছিলাম। আমাকেও যে মানুষ শুনতে পারে, এক্ষেত্রে আ আমাদের বর্ষীয়ান আবৃত্তিকার খুলনার রাজ্জাক ভাই, রাজ্জাক ভাইয়ের উৎসাহে আসলে আমি এই সাহসটা পেয়েছি। এটা তো অবশ্যই আমার একটা বড় প্রাপ্তি। আচ্ছা, আমাকে এই আচ্ছা। সাহস এবং বাহ! শক্তি উনিই জুগিয়েছেন মানসিকভাবে। হ্যাঁ, তো তো যাই হোক আমার এখন এই পথ ব্যাপার হচ্ছে চলায় মানুষের বলুন, ভালোবাসা, বলুন। হ্যাঁ, হুম। না একটা মানে শিল্পীর জীবনে মানুষের সবচেয়ে বড় ভালোবাসা। প্রাপ্তি এমন হ্যাঁ, হ্যাঁ। বোদ্ধাজন আমাকে উৎসাহ দেন, তখন আমি ভেতর থেকে আসলে লেখার তাড়না অনুভব করি, আবৃত্তি তাড়না যেমন আ আবৃত্তি জগতের উনি ভাস্বরদা। উনি একটা হুম, ভাস্কর চৌধুরী। আমার বাসায় এসেছিলেন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে। তো উনি যেয়ে হুম, উনার বৌদিকে ফোন করে বলে যে, আ "মেয়েটাকে বলো যেন চর্চা করে।" ওইটাও আমার জন্য দারুণ একটা আম মানে উৎসাহ হিসেবে কাজ করে। হ্যাঁ? হ্যাঁ, আমি ইন্সপিরেশন হিসেবে কাজ তারপর করে, মনে উৎসাহ হয় যে হিসেবে না, কাজ করে। উনি যখন বললেন চেষ্টা করি। এখন হুম, আবৃত্তি হুম। আমার ধ্যান-জ্ঞান। আমি দৈনিক অন্তত ১ থেকে ২ ঘন্টা আবৃত্তিকে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি, তবে আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। বাহ! এটা চমৎকার ব্যাপার। আপনি যে সময় দিচ্ছেন আবৃত্তিতে অনেক বেশি, অবশ্যই সুফল পাবেন। সুপথে হাঁটলে হয়তো হ্যাঁ, সময়ের ব্যাপার। আজ না হয় কাল, না হয় পরশু, কিন্তু আসে। কেউ যদি মন প্রাণ থেকে ভালোবেসে কিছু করে, আ অবশ্যই কিছু সে পায়। আশা করছি আরো ভালো কিছু আপনি প্রাপ্তি যুক্ত হবে আপনার শিল্পী জীবনের ঝুলিতে। তো আপনার প্রতিবন্ধকতা বা প্রাপ্তিও একটু শুনলাম। তাহলে বোধহয় আমরা আরেকটু কবিতা শুনে আসি। কবিতা শুনে আমরা আরেকটু অন্য আলাপে যাব। আচ্ছা, এবার আমি আমার নিজের লেখা একটি কবিতা, আমার একটা সিরিজ লেখা আছে 'নারীর হৃদয়' থেকে বলছি। এখানে আ মেয়েদের অন্তরের কথাগুলো আসলে উঠে আসে। তো হুম, নারীর হৃদয় থেকে বলছি, সিরিজের 'অন্তপুরের মেয়ে' কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, চলুন। আমি অন্তপুরের মেয়ে। জানলার খড়খড়ি দিয়ে যতটুকু আকাশ দেখা যায়, ওইটুকুই আমার স্বাধীনতা, ওইটুকুই আমার আনন্দ। তুমি জানো না হে পথিক, তোমার আসা যাওয়ার পথে অনন্তকাল ধরে রয়েছে আমার দুচোখ পোতা। আমি কেবল এটুকুই পারি। খিড়কির খড়খড়ি ভাঙতে পারিনি। আমার পদযুগল ঘরের মেঝেতে পুঁতে দেওয়া। আমি অন্তপুরের মেয়ে। আমার সব ইচ্ছে ওই আকাশে ওড়ে। হাত বাড়িয়ে আমি তা ধরতে পারিনি। আমি অন্তপুরের মেয়ে। ধন্যবাদ। সুন্দর, আ সুন্দর। আ নারীদের অন্তরের সেই হৃদয় স্পন্দন আপনার লেখায় আপনি ফোটাবার চেষ্টা করেছেন। সেই জিনিসটা আরো ভালোভাবে আপনার কণ্ঠে তোলার চেষ্টা করেছেন। আরো একটা আ সুন্দর লেখা এবং নারীর হৃদয়ের স্পন্দন, অনুরণন, হৃদয়ের অন্তঃস্থলের কথাটা শুনলাম আপনার মাধ্যমে ভালো হ্যাঁ, লাগলো। তো সেরকম শ্রোতা আমি দর্শক একটা কথা হুম, বলি। হুম, বলুন। বলুন। এই কবিতাটা আমি তো বললাম যে আমি ভীষণভাবে পরিবারের সাপোর্ট পেয়েছি। আমি স্বাধীন, হ্যাঁ? আমাকে আমার হুম, হাসব্যান্ড বা আমার ছেলে-মেয়ে যে পরিমাণ সাহায্য করে,
আ মানে আমি এখন চলে যাবো। ব্যাস তুমি যাও। হ্যাঁ? তাদের অনেক সময় খাওয়া-দাওয়ারও কষ্ট হয়। কাজেই এই কবিতাটা আমার জীবনের সঙ্গে যায় না। কিন্তু আমার এই হুম, জীবনযাত্রা দেখে কত মেয়ে যে আমাকে ইনবক্স করে যে তাদের এটা ইচ্ছা করে, হ্যাঁ? তারা পারে না। সে জায়গাটা থেকে কিন্তু আমার এই কবিতাটা লেখা। আচ্ছা সেই কবিতাটা লেখা বুঝলাম। যেহেতু আপনি এই ব্যাপারটা সমাজে দেখছেন, পর্যবেক্ষণ করছেন কিংবা উপলব্ধি করে মানুষকে দেখে এই ব্যাপারটা আপনি তাদের অন্তরের কথা আপনার অন্তর হৃদয়ে কেঁদে উঠেছে। সেই ক্রন্দন থেকে এই বর্ণ বা এই শব্দ, এই বাক্য বা এই পংক্তি বা স্তবকের জন্ম হয়েছে। তো এখন আপনি এই যে যাদের একদম। হৃদয় কাঁদে বা আপনাকে দেখে ইনবক্স করে যে এই যে তারাও চায় এভাবে একটা মুক্ত জীবন। তো তারা মুক্ত জীবন পাচ্ছে না কেন বলে আপনার মনে হয়? আরেকবার কথাটা একটু বেঁধে গেছে। বলছি যে তারা যে তাদের আরেকবার একটু বলেন। তারা যে এই মুক্ত জীবনটা আপনার মতো মুক্ত জীবনটা তারা যে লিড করতে পারছে না এর কারণটা কি? কি মানে কি কারণ বলে আপনার মনে হয়? ও তারা কেন পারছে না? হ্যাঁ, তারা পারছে হ্যাঁ, না এক হলো উম অনেকে আছে নিজের ইচ্ছাবন্দী। হ্যাঁ? তারা আ ঘোর সংসারী। তারা মনে করে যে এগুলা করলে বোধহয় সংসারের প্রতি অবহেলা হয়। কিন্তু হয় না। হুম, বিশ্বাস করেন হয় না। আমি তো দূরে থেকে সবকিছু সামলাচ্ছি। আমার সংসারটা আমাকেই সামলাতে হয়। আমাকে হেল্প করার মতো আসলে কেউ নাই সাংসারিক জীবনে। হুম? হুম, তো আমি তো ঘরও সামলাচ্ছি, বারও সামলাচ্ছি এবং আমার বিরুদ্ধে আমার পরিবারের কারো কোনো কমপ্লেইন নাই। ইভেন আমার বাবার বাড়ি নাই, আমার শ্বশুর বাড়ির নাই, আমার সন্তানদের নাই। এই গেল একটা। আরেকটা হলো পরিবারের সাপোর্ট। পরিবার থেকে তাদেরকে সাপোর্টটা দেওয়া হয় না। হ্যাঁ? এই সময়টা যে তারা দিবে, এই সময়টুকু তাদের দেওয়া হয় না। বা আমাদের সমাজ তো একটু রক্ষণশীল। ওই গেল রে, হ্যাঁ? সব গেল রে। হুম। বেশিরভাগ প্রোগ্রাম কখন হয়? সন্ধ্যার পর। শেষ হতে রাত ১০টা ১১টাও বেজে যায় আমাদের ঘরে ফিরতে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম পরিবার আছে যে আ বাড়ির মেয়েদের বা বাড়ির বউদের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো। আচ্ছা এই ব্যাপারটা বুঝলাম। এখান যে থেকে একটু Facebook এখন আরেকটু ভালো একটা জানতে চাই। প্ল্যাটফর্ম হয়েছে দেখেন। এটাতে হ্যাঁ, হ্যাঁ, Facebook ডিজিটাল অনেক মাধ্যমে সহায়ক সবাই কিন্তু সবার। হ্যাঁ, হ্যাঁ, সহায়ক ঘরে বসে অনেকেই তার জি। শিল্প গুণ বা তার ভেতরের সৌন্দর্য তুলে ধরতে হুম, পারছে মাধ্যমে। তো আপনার কথা থেকেই যে কথাটা উঠে আসে তাহলে এই আ যে আমাদের সমাজ ব্যবস্থা জি। রক্ষণশীল সমাজ, এই রক্ষণশীল সমাজের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কারণ এই রক্ষণশীল সমাজটা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই চাচা, নানা, মামা কথাগুলো এত আমাদেরই ক্লিয়ার শোনা লোকজন গেলে আমার চালাচ্ছে। আচ্ছা, আমার কথাটা শোনা যাচ্ছে না? আশা করছি শ্রোতা দর্শক শুনছে। শ্রোতা দর্শক জানাবেন আমার কথা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমি যতদূর জানি শোনা যাচ্ছে। তো যাই হোক, তো এই রক্ষণশীল সমাজের উদ্দেশ্যে কিছুই আপনি কি শোনা গেল বলবেন না। যে তারা আচ্ছা আবার বলি, যে এই রক্ষণশীল সমাজের উদ্দেশ্যে আপনি কি বলতে হুম। চান? যে তারা রক্ষণশীল থেকে কি করে বেরিয়ে আসতে পারে? আমার কথা শোনা গেল? আমাকে কি শুনতে পাচ্ছেন? বলছি এবার শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে এখন শুনতে পাচ্ছি। এতক্ষণ আপনি ছিলেন না, আমিও ছিলাম না। আচ্ছা, আচ্ছা স্ক্রিনেই যাই হোক ছিলেন ওটা না। নেট বিভ্রাট। আমি স্ক্রিনে ছিলাম। আপনার ওখানে নেট দুর্বলের কারণে দেখায়নি। যাই হোক, যেটা হচ্ছে ব্যাপার ও সেটা হচ্ছে আমার এখানে নেট যে দুর্বল। আচ্ছা তানজিম ভাই, আপনি একটু ইয়ে হ্যাঁ, হ্যাঁ। করেন। আমি একটু ব্যাক যেয়ে আমি নেটটা চালাই। আমি ওয়াইফাইটা অফ করি দেখি কি হয়। হ্যাঁ? আচ্ছা, বের আচ্ছা হয়ে ওকে আমি আবার আপনি আসছি। চালান আমি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো শ্রোতা দর্শক মন্ডলী অতিথি একটু ওয়াইফাইটা বিরতি অফ করে নিয়েছে। তিনি আবার নেট ঢুকছি। হ্যাঁ, 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 হ্যাঁ। আসেন, আসেন। ওকে, ওকে। তো যেটা হলো তিনি বোধহয় নেট আচ্ছা। বিভ্রাটে একটু ব্যাপার আছে। তাকে আবারও পাবো আশা করছি। তো সেই পর্যন্ত আপনাদের সাথে আমি কথা বলছি। তাপস চক্রবর্তী হ্যাঁ, নেটের সমস্যা। বোধহয় উনার নেটে একটু সমস্যা করছে। উনি ওয়াইফাইটা বন্ধ করে আসছে। দেখছি মুকুট মেহেদী আবৃত্তি শিল্পী আ লিখেছে দেখছি ভালো লাগছে। হ্যাঁ, সাথেই থাকুন। তো শ্রোতা দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন আমার এই ছোট্ট আড্ডাবাজির আয়োজন চেষ্টা করি এখানে আ যারা সুচিন্তা করেন, সুবোধের চর্চা করেন, সুন্দরের শিল্প সাহিত্য নিয়ে সুন্দর কাজ করবার চেষ্টা করেন। তাদেরকে নিয়ে ছোট্ট একটু আলাপচারিতার ব্যবস্থা করি।
তাদের মনোভাব, তাদের কথোপকথন বোঝার চেষ্টা করি তারা কেন করছে। আমি যে করি ব্যাপারটা তা না। যে যারা দর্শক আছেন, দর্শক সারিতে যারা থাকেন তাদেরকেও জানাতে চাই, বোঝাতে চাই যে একজন শিল্পী বা সাহিত্যিক কেন শিল্প বা সাহিত্য চর্চা করে। এবং শিল্প সাহিত্য দিয়ে আসলে মানুষের জীবনে বা মানব জীবনে কি, কি উপকার হয়। হ্যাঁ, আমরা অতিথিকে বোধহয় আবার পেয়ে গেছি। আশা করছি এখন হুম। নেট ঠিক হবে। তারপরও দেখছি। আমাকে শুনতে পাচ্ছেন এবার? এবার শোনা যাচ্ছে আমাকে? জি, জি। হ্যাঁ, 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 আপনাকে আমি শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ। আচ্ছা যাক তাহলে খুব ভালো ব্যাপার। তো যেটা হচ্ছে আমি এবার কথা আপনার চালিয়ে নিচ্ছিলাম। প্রশ্নটা যে আমি ব্যাপারটা হচ্ছে ঠিক আপনি যে শুনতে পাইনি। বললেন আপনি যে লাস্টে যে কথাটা হ্যাঁ, বলছিলেন। আমি আবার 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 করছি প্রশ্নটা হলো আপনি হুম। বললেন যে রক্ষণশীল সমাজের কারণে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে। তাহলে এই রক্ষণশীল সমাজ তো আমাদেরই। আমরাও তো এই সমাজের অংশ। আমাদেরই কেউ না কেউ এই সমাজটাকে বা দলভুক্ত হয়ে রক্ষণশীল করে রেখেছে। তো এই রক্ষণশীল সমাজের উদ্দেশ্যে বা মানুষদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? বা তাদেরকে কি বলতে চান? আহ আমার ছোট জ্ঞানে আমি কি বা বলি। তবে আমার মনে হয় যে একটু উদার যদি সবাই হয় তাহলে এই প্রতিবন্ধকতা থাকবে না এবং উদার হলেই তারা বুঝতে পারবে যে ওই যে গেল রে কিছুই যায় না বরং আসে। হ্যাঁ, এই যে বাইরে যাই হ্যাঁ, হ্যাঁ। মনে একটা তৃপ্তি পাই, সবার ভালোবাসা পাই, একটু খোলা জানালা, ঘরে এসে কিন্তু ভালো লাগে, ওই এফর্টটা কিন্তু আমরা ঘরেই দিচ্ছি। তো যে বন্দি দশায় আছে হুম, তার কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, তাকে যদি একটু মুক্ত বুঝেছি। করে দেওয়া হতো, ঘরে বাইরে দুই জায়গাতেই সে তার পূর্ণ এফোর্টটা দিত এবং এতে করে পরিবারের উপকারই হয়, অপকার কিছুই হয় না। আর না দেখেন অপকারের আমি চেয়ে ছোট আ সোনিয়া হক, হুম, বলেন, বলেন। হুম, হুম, আমি সোনিয়া হক। বলেন, বলেন। আমি আ ১০ বছর আগে ওই ছেলে মেয়ে নিয়ে সারাদিন স্কুলে গেছি আসছি, এই ছিল আমার নিত্যকর্ম। কিন্তু হুম, এখন এই যে আ আমি ১০ জনকে চিনি, আমাকে ১০ জন চেনে। আল্টিমেট কিন্তু সমাজের প্রতিও আমার একটা দায়বদ্ধতা এসে গেছে। কারণ আমি সামাজিকভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি কিন্তু সামাজিক কাজ করি তানজিম ভাই। এই কাজগুলো হুম, কিন্তু হুম। আমার দ্বারা সম্ভব ছিল না। আমি করতে পারতাম না। তো আচ্ছা। আম আসলে আ এজন্যে দরকার স্বশিক্ষিত হওয়া। শুধু পুঁথিগত বিদ্যা হলে হবে না। আপনাকে পড়তে হ্যাঁ, হবে, জানতে হবে। স্বশিক্ষিত যদি বুঝতে আমরা হয়ে উপলব্ধি উঠতে পারি, আমাদের হ্যাঁ, হ্যাঁ। পরবর্তী জেনারেশনকে আমরা পড়াশোনার পাশাপাশি যদি আমরা আ সাংস্কৃতিক আ জ্ঞানগুলাও একটু দান করি, তাহলে মনে হয় সম্ভব না দিন শেষে পরিবর্তন। দিন শেষে আপনি সোনিয়া হক, আমি তানজির সৌরভ। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি নারী, আমি পুরুষ ব্যাপারটা তো এরকম না। আমরা মানুষ। তো না মানুষ মানুষ। যেন মানুষের মতো বাঁচে। হ্যাঁ, মানুষ যেন সবার আগে মানুষ হুম, হয়। তারপরে আমরা বিভিন্ন ভাগ বাটোয়ারায় যেতে পারি। মানুষের চেয়ে তো বড় কিছু নেই। জি, ওই যে জি। এজন্য মধ্যযুগের কবি চণ্ডীদাসের সেই বিখ্যাত দুটো পংক্তি পদাবলী বলা যায়। সেটা হচ্ছে যে, "শুনহো মানুষ ভাই সবার উপরে মানুষত্ব তাহার মানুষ উপরে নাই।" দিন সত্য শেষে তো তাহার আমরা উপরে মানুষ। নাই। আ হ্যাঁ, তাহার হুম, উপরে নাই। তো যাই হোক আপনার সাথে আলাপচারিতায় আরো যাবো। আপনার মনোভাব আরো শুনবো। দেখছি এমডি আ সোলাইমান লিখেছে শুভকামনা। নিশ্চয়ই ভালো করবে আমাদের সোনিয়া। অনেক ধন্যবাদ আপনাকে। তাপস চক্রবর্তী আরো লিখেছেন নেটে সমস্যা। হ্যাঁ, নেটে একটু বোধহয় সমস্যা হচ্ছে। তো আশা করছি আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আ নেট বিভ্রাট, বিদ্যুৎ বিভ্রাট তো থাকেই। আমাদের সব পার করে তারপরও হুম, আড্ডা দেবার চেষ্টা করছি। আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তাপস চক্রবর্তী আরো লিখেছেন মানুষ। হ্যাঁ, এই মানুষই গিয়েই আমাদের সব শেষ ঠিকানা। মানব সভ্যতার শেষ ঠিকানা মানুষ। আর মনুষ্যত্বের মানে কি বলে আ মানব সভ্যতার সবচেয়ে সুন্দরতম আবিষ্কারের ভেতরে যদি কিছু থাকে সেটা হচ্ছে মনুষ্যত্ব। সেটা হচ্ছে প্রেম। তো যাই হোক আমরা যেন সবাই দিন শেষে মানুষ হতে পারি। আমরা আপনার সাথে আরো মানুষ। আলাপচারিতায় যাবো। তো শ্রোতা দর্শক মন্ডলী যারা যুক্ত আছেন বা যুক্ত হচ্ছেন, চলে যাচ্ছেন, ঢু মেরে যাচ্ছেন। আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৫ সকলকেই অনেক, অনেক অন্তরস্থল থেকে ভালোবাসা যে আপনারা আপনাদের মূল্যবান সময় আ থেকে আমাদেরকে সময় ব্যবহার দিচ্ছেন করি ৫ মিনিট, ১০ মিনিট যতটুকু একদম। পারেন কিংবা পুরোটা সময় এটা সৌভাগ্যের ব্যাপার। আর হচ্ছে আপনারা আপনাদের মনে কোনো প্রশ্ন বা ভালো লাগা মন্দ লাগা থাকলে আপনারা মন্তব্যের ঘরে জানাবেন। আর যে ব্যাপারটা সুন্দরের কথা, সত্যের কথা, শিল্পী এবং শিল্পের কথা বেশি, বেশি করে
শেয়ার করে দেন। যার, যার লাইভটা ভালো লাগে শেয়ার করে দেবেন। শিল্পীর কথা এবং শিল্পের কথা মানুষের কাছে ছড়িয়ে পড়ুক বেশি, বেশি করে। আমাদের সুবোধ জাগ্রত হোক। আমরা আরো বেশি মানুষ হয়ে উঠি। দিন শেষে একটাই আমাদের বাসনা। তো আরো কথোপকথন করব। দেখছি আরশি নগর লিখেছে, মানুষ লুকালো কোন শহরে? বড়ই আ সহজ কথা। কিন্তু প্রশ্নটা উত্তর খুবই দুরূহ। মানুষ লুকোবে, কঠিন। মানুষকে খুঁজে আনতে হবে। মানুষকে বেঁচে থাকতে হলে, মানব সভ্যতাকে সুন্দর সত্যের সাথে থাকতে হলে মানুষ যেখানেই লুকোক, যে গর্তেই লুকোক, অন্ধকারে হাতড়েই আলোর অনুসন্ধান মেলে। সেই আলো দিয়েই আশপাশ আলোকিত করতে হবে। এটা এইজন্যই বললাম আশাবাদী আমরা ওই যে গ্রামীণ একটা প্রবাদ আছে, "যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।" আশাবাদী হলেই আমরা বেঁচে আছি, আনন্দে থাকতে পারবো। কারণ আমরা সবাই আসলে এসেছি, আমাদের মানুষের শেষ কত গন্তব্য বছর জানি, আমরা মানুষের থাকবো মনে। না। হ্যাঁ। হ্যাঁ, আর আমাদের শেষ গন্তব্য আমরা জানি আমরা থাকবো না। তারপরে যতটুক সময় এই ভ্রমণে আছি, যে যেভাবে আছি, যে অবস্থানেই আছি, আমরা যদি আনন্দে থাকতে পারি, প্রীতি এবং সৌহার্দ্য, ভালোবাসার সাথে থাকতে পারি, সেটাই জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি প্রত্যেকটা মানুষের। এবং প্রজন্মের জন্য এটা প্রাপ্তি হবে। তো যাই হোক, আপনার একটু পরিবেশনা শুনি। ছোট দর্শক যারা আ আ যুক্ত হয়েছেন, তারা বোধহয় আপনার পরিবেশনাও শুনতে চাচ্ছেন। আপনার অনেক প্রিয়জনেরাও দেখতে পাচ্ছি মন্তব্যের ঘরে। আমারও অনেক প্রিয়জনেরা আছে। এই যে তাপস চক্রবর্তী, তাপসদা হ্যাঁ, আমার প্রিয়জন। আসাদর। আশিনগর আছে। হ্যাঁ, হ্যাঁ, নবীন দেখেছি। আমাদের আ আ আ কি বলে? আমাদের মুকুট ভাই। আমারও প্রিয়, আপনারও প্রিয়, আমাদের প্রিয়। হ্যাঁ, তারা সকলেই আছেন। আমরাই আছি। তো যাই হোক, চলুন আরো একটু পরিবেশনা শুনে আসি। কি শোনাবেন এবার? আ আমি এবার হওয়া না হওয়ার গল্প আমার ভীষণ প্রিয় একটি কবিতা। কবি বীরেন্দ্র হুম, চট্টোপাধ্যায়ের লেখা। জি, চলুন, চলুন। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরো অনুভব করত। প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা। কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস ও রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য। প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তো সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের ৫ আঙুলে মাটির শীষ। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর, তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে। ও কে? ও কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা
তুমি এখন ৩ ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে তুমি আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। ধন্যবাদ। বাহ! আরো একটা চমৎকার কবিতা শুনে আসলাম। তাপস চক্রবর্তী, তাপসদা লিখেছেন, ধীরেন্দার কবিতা মানে অন্য কিছু, অন্য স্বর। হ্যাঁ, সত্যিই তাই। দেখছি হুম। আ সান্তনা খানম লিখেছে চমৎকার। তারপরে দেখছি সোলাইমান লিখেছেন, আমি রাত জেগে চট্টগ্রাম থেকে অনুষ্ঠানটি উপভোগ করছি। ধন্যবাদ উপস্থাপক ও বন্ধু সোনিয়াকে। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে বের করে আমাদেরকে সময় দিচ্ছেন, ভালো লাগছে। সান্তনা খানম আরো লিখেছে, সোনিয়ার পরিবেশন শুনতে চাইছি। হ্যাঁ, পরিবেশনা এটা তো আড্ডাবাজি, পরিবেশনা তো হচ্ছেই, সঙ্গে একটু গল্পও হচ্ছে। পরিবেশন চলছে, চলবে। বীরেন্দার কবিতা মানে অন্য কিছু। দুঃখিত, আমি বাটে ফেঁসে গিয়েছিলাম। আমারও মাঝে, মাঝে হয়। খুবই দুঃখিত। দেখছি আরসি নগর লিখেছেন, মারাত্মক সুন্দর লাগলো কবিতা এবং মায়ের আবৃত্তি ভঙ্গি। ভালোবাসার ইমোজি দিয়েছে। আ আপনাকে অনেক, অনেক ভালোবাসা। অতিথিকে তিনি মায়ের তুল্য মনে করেছেন। এটা পরম প্রাপ্তি তার, আমি মনে করি। উনি আর উনার সান্ত্বনা নাম কি? খানম লিখেছে, উনার নাম হচ্ছে আরসি নগর। আরশিনগর হয়তো উনার, আমি যতদূর বুঝলাম উনার আশ্বিনগর। ফেসবুক আইডির নাম। হ্যাঁ, হয়তো আপনার অন্য কোনো নাম না থাকলে আপনি জানাতে পারেন, অসুবিধা না থাকলে। সান্তনা খানম লিখেছে, খুবই সুন্দর। তো এই হচ্ছে মোটামুটি মন্তব্য। মন্তব্যের ঘরে অনেকেই মন্তব্য করছেন। খুবই ভালো লাগলো। সাথেই থাকুন, চলছে দৈনিক আড্ডাবাজি ২৫। সাথে আ আছে একজন আবৃত্তি শিল্পী, লেখক এবং আ নাট্যকর্মী রুকসানা হক সোনিয়া। তার সাথে আমরা গল্প দিচ্ছি, কবিতা শুনছি। তো এখন আমাদের যেহেতু এটা অফলাইনের আড্ডা না, সময়ের দিকেও খেয়াল রাখতে হয়। সময় যেতে চায় না। ওই যে একটা কথা আছে, শক্তি চট্টোপাধ্যায় নাকি আমি ভুলে গেছি, দুঃখিত, ক্ষমা করবেন। সেটা হচ্ছে যে সন্ধেটা কাটতে চায় না, কিন্তু দিব্যি বছর কেটে যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো সময় এমনি কাটতে চায় না। কিন্তু যখন অনুষ্ঠান করতে বসি আমরা ৩৭ মিনিট পার করছি। কখন যে কেটে গেল ৩৭ মিনিট টের পাই না। অনেক সময় ১ ঘন্টা কেটে যায়, টের পাই না। আশিনগর লিখেছে আ মাহমুদ সোহাগ। হ্যাঁ, আপনাকে মা সম্বোধন যে করেছে আশিনগর, তার নাম হচ্ছে মাহমুদ সোহাগ। তার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইলে বলুন। আহ আমি কৃতজ্ঞ। আমি তো ঠিক আপনার বয়সটা অনুমান করতে পারছি না। আমার সন্তান তুল্য নাকি পিতৃতুল্য। যাই হোক, আমি হ্যাঁ, সন্তান ভাবিতে তুল্যই হবে। বলছি। আমি যতদূর চিনি উনি বয়সে অনেক জুনিয়র। হুম, হুম। ভালো থাকবেন, সাথে তো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, আমাদের শোনা এবং বোঝাপড়ায় একটু গড়মিল হচ্ছে। তো আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কবিতা শুনছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো এখন আপনি এই যে আ কাজ করছেন শিল্প সাহিত্য নিয়ে, নিজে নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের বিকাশের জায়গাগুলো যেমন উপলব্ধি করতে পেরেছেন। তো বা সমাজে এই শিল্প সাহিত্য যদি ছড়িয়ে দেওয়া যায় বা মানুষ যদি শিল্প সাহিত্য যারা তরুণ করতে চাচ্ছে বা মনে, মনে বাসনা আছে, করছে না। কারণ এখানে পেশার জায়গা কম। আবৃত্তিতে বা অন্যান্য জায়গায়, অন্যান্য পেশায় যেমন পয়সা আছে, এই শিল্প সাহিত্যের একদম। লাইনের সুস্থ ধারার অধিকাংশ জায়গায় অর্থনৈতিক আ একটা সংকট থাকে। পেশা হিসেবে নিতে পারে না। তো অনেকে এসেও আসতে চায় না। কিন্তু এই শিল্প সাহিত্য দিয়ে আসলে সমাজ, ব্যক্তি জীবন এবং সমাজ, পরিবার জীবন এবং প্রজন্মকে কি, কি উপহার দেয়া সম্ভব বলে আপনি মনে করেন? আসলে আপনি যখন এটাকে প্রফেশনালি নিবেন, তখন তো আপনাকে প্রচুর সময় দিতে হবে। আর যখন আপনাকে সময় দিতে হবে, আল্টিমেট তখন যদি অর্থনৈতিক বিষয়টা এসেই যায়, তখন যদি ফিডব্যাকটা, জীবন তো চালাতে হবে, তাই না? আর অর্থ ছাড়া তো সম্ভব না। সেটা হুম, আপনি যেভাবেই চলেন না কেন, আপনাকে অর্থের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে আচ্ছা, আচ্ছা। আসলে এটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা। এটাকে শখ হিসেবেই আসলে সবাই নেয় এবং অবসরের কাজ হিসেবেই নেয়। আ মাহি ভাইয়ের মতে, এক্ষেত্রে মাহি ভাইকে স্মরণ করতেই হয়। উনি যে রিস্ক জীবনে নিয়েছেন,
যে হুম, শুধুমাত্র কবিতার মাধ্যমে মাহিবার মতো কয়েকজনের পক্ষে আসলে সম্ভব। আর রাজধানীতে যতটুকু বা সম্ভব মফস্বলে আসলে এটা শখের বাইরে নেওয়ার মতো এখনো সেভাবে প্ল্যাটফর্ম তৈরি হয়নি। তবে হ্যাঁ, এখন অনলাইনে অনেকে কাজ করছেন। কিছুটা এদিকে হুম। মানুষের একটু সুযোগ সুবিধা হচ্ছে। আর ছড়ায় দেওয়ার ব্যাপারে মানে যেটা ঝুঁকছে আরকি। আমার মনে হয় হুম, আ গ্রাম ভিত্তিক আরকি একটু আবৃত্তি চর্চা হওয়া উচিত। স্কুলের মাধ্যমে সেখানে আ আম আবৃত্তির জন্যে বা সাংস্কৃতিকের জন্য একজন টিচার নিয়োগ করা যেতেই পারে। আমরা কত ভুল শিখেছি উচ্চারণ। এই আবৃত্তি জগৎ আসে হুম। না জানতামই না যে আসলে কিছুই জানি না। হ্যাঁ? যা শিখেছি সব ভুল। এই যে শুরু থেকে ভুল, এখন কিন্তু ওই একা, একা হয়ে যায়। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। কারণ একটু একটা হ্যাঁ, বিষয় আছে এই না? এই এই ভুল হয়ে যায়। না এই শুদ্ধতার এসব আবিধানিক বা ব্যাকরণিক শুদ্ধতার জায়গা যেমন আছে, সবচেয়ে বড় শুদ্ধতা হচ্ছে বোধের শুদ্ধতা। শিল্প সাহিত্য মানুষকে পরিষ্কার করে। কোনটা সত্য, কোনটা হুম, মিথ্যা হুম, হুম, চেনাতে হুম, হুম। সাহায্য করে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা প্রতিবন্ধকতা, কোনটা কুসংস্কার, কোনটা অন্ধকার, কোনটা আলো চেনাতে অপসংস্কৃত। সাহায্য করে। হ্যাঁ, অপসংস্কৃতি এগুলো। তো যাই হোক কথায়, কথায় রাত বাড়ছে, সময় যাচ্ছে। শ্রোতা দর্শক হুম, মণ্ডলী হুম। আপনারা যারা আছেন দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৫ সাথে আছে রুকসানা হক সোনিয়া আজকের অতিথি। তার সাথে আমরা কথা বলছি, আমি তার আমি মনোভাব জানছি একটা লাইন শিল্প সাহিত্য তখন নিয়ে। বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, প্রতিটা হ্যাঁ বলুন, বলুন, স্কুলে বলুন। লাইব্রেরি থাকা হুম। দরকার। হ্যাঁ, এটা ভালো বলেছেন। নট অনলি স্কুলে আগে এই প্রচলনটা মানে যুব সমাজও এলাকায় করতো। যারা হুম, বিশ্ববিদ্যালয়ে যেত এ এলাকায়, এলাকায় পাঠাগার এলাকায়, এলাকায়। কিংবা গ্রন্থাগার, পত্রিকা রাখা, বা বিভিন্ন গুণীজনদের বই রাখা, সেটা নিয়ে পড়া, বই ধার দেওয়া, ধার নেওয়া এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন ঠিক চোখে এখন নাই। নেই বলবো না, আছে। কিন্তু খুবই কম হয়ে গিয়েছে। ওভাবে নাই। এই সেটা বলছি ব্যাপারটা ওভাবে নাই। হ্যাঁ, হ্যাঁ, এ ওভাবে এ হয় এ না। এ তবে এটা ব্যাপারে আমার বানান একটা গল্প আছে আমার নিজের জীবনে। আমার তো হ্যাঁ, অনেক হ্যাঁ, বই বলুন। ছিল, হ্যাঁ? তো বইগুলো হুম, আমার গ্রামের বাড়ি ছিল। আমি খুলনাতে হঠাৎ বাসায় যেয়ে দেখি আমার কোনো বই নাই। আমার তো মন আচ্ছা। খারাপ। কি হলো? আমার ভাইয়েরা ওরা কয়েকটা বন্ধু মিলে আ সেনবি বাজার আমাদের ইউনিয়নের একটা জায়গার নাম। ওই বাজারে তারা একটা হুম, লাইব্রেরি দিয়েছে এবং সে আমার সব বইগুলা ওইখানে দিয়েছে। তো আল্টিমেট আমি কিছু বলতে আচ্ছা, পারি নাই। কিন্তু কালের পরিক্রমায় আচ্ছা, কিন্তু আচ্ছা। দিনে, দিনে লাইব্রেরিটা আ আর হয় নাই মানে প্রতিষ্ঠিত হতে পারে নাই। যেটা হওয়ার কথা ছিল, তাই না? একসময় মহিরুহ হওয়ার কথা ছিল। কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। না তবুও আশাবাদী যেন আবার নতুন করে শুরু করে আপনার ভাই আবার যদি সেই হয়। উৎসাহ থাকলে। না ওই যে ওর হ্যাঁ, হ্যাঁ, ফ্রেন্ডরা কি এটাই বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাওয়াতে পরবর্তীতে ওইটা আর হুম, হুম। সেভাবে কেউ হাল ধরতে না পারেনি। একটা জিনিস হচ্ছে এটা মানুষ তো আ বিশ্ববিদ্যালয় জীবনে এগুলো করে অনেক বেশি। তো দেখা যায় এরপরে হুম, কর্মজীবন, সাংসারিক জীবনে এসে অনেক চাপে আ তো অনেক কিছু শখ বা ইচ্ছা থাকলেও মানুষ করতে পারে না। তবে আশাবাদী এখন করতে যদি পারে। তিনি অবসর পান আবারও চেষ্টা করে দেখবেন। দেখছি আমাদের সাথে আছে হুম, নিরুফার ইয়াসমিন লিখেছে দুর্দান্ত আবৃত্তি আড্ডা উপভোগ করছি। ধন্যবাদ সাথেই থাকুন। তো আমরা যেহেতু গুটি, গুটি পায়ে একদম আয়োজনের শেষের দিকে চলে এসেছি। আমরা ৪২ মিনিট পার করছি। তো শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৫ সাথে অতিথি হিসেবে আছে রুকসানা হক সোনিয়া। তার সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তার মনোভাব শুনছি, শিল্প সাহিত্য নিয়ে তার ভাবনা শুনছি এবং তার পরিবেশনাও শুনছি। তো যেহেতু গুটি, গুটি পায়ে একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আমাদেরকে আ কি পরিবেশনা আপনি উপহার দেবেন বা শোনাবেন? আ আমি আমার এ পর্যায়ে আমার নিজের লেখার একটি কবিতা আ আবৃত্তি করছি। এটা আমরা একটু এবার প্রেম পর্যায়ে চলে আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো চলেন প্রেম পর্যায়ে প্রেম সবসময় সুন্দর এবং আবেদনময়ী। হ্যাঁ, কবিতাটির নাম 'অভিশাপ দাও'। যদি বলো ভুলে যেতে তার আগে অভিশাপ দাও। আমি যেন আত্মবিস্মৃত হই। যদি বলো উড়ে যাও পাখি তবে অভিশাপ দাও আমার সব পালক যাক ধরে।
যদি বলো চলে যাও, কোথায় যাব তোমাকে ছাড়া? পৃথিবীর সকল দ্বারে দিয়েছি আগুন, যাবার রাস্তা করেছি রুদ্ধ। তোমার ঘরে স্বেচ্ছাবন্দি এক পাখি, দিয়েছি তালা ভেতর থেকে ছুঁড়ে দিয়ে চাবি, জানালা দিয়ে মাঝ পুকুরে। তবু যদি তুমি মুক্তি চাও, তবে অভিশাপ দাও, চিরতরে বন্ধ হোক হৃদযন্ত্র, যে হৃদয়ে শুধু তোমারই বসবাস। বাহ! আরো একটা প্রেমময় ধন্যবাদ। আপনার লেখা আপনার কণ্ঠে খুবই ভালো লাগলো। নীলুফার ইয়াসমিন লিখেছে, বই এখন আর ওভাবে পড়া হয় না। আসলেই আসলে সময়কে অস্বীকার মুঠোফোন। তো করা হুম, যাবে না। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে সময়কে তো আমরা অস্বীকার করতে পারবো না। একেকটা জামানা আসে, যুগ আসে, এরা আসে, যে যেভাবেই বলে একেকটা সময় আসে, একেকটা কাল আসে। সেই কালের সাথে আমাদেরকে তাল মেলাতে হয়। আর শিল্প সাহিত্য যারা চর্চা করে এরা বোধহয় একটু সবকিছুতে অগ্রগামী হওয়া উচিত এবং হয়ও বটে। দূরদৃষ্টি তাদের বেশি থাকে। তো এই কারণেই এই যে ফেসবুকে আপনারা বসে আছেন, আমরা ফেসবুকে আড্ডা দিচ্ছি। না হলে আগে আমরা যেতাম বটতলায়, না হলে কোনো মঞ্চে, কোনো গুণীজনের বা কোনো শিল্পীর পরিবেশনা বা আবৃত্তি শুনতে। তো আমি যেটা বলতে চাই, চাইলে আমরা সকলে মিলে, যেহেতু আগে মানুষ কি করতো, শোবার আগে, খাবার পরে, অবসরে, রাতে অফিস থেকে এসেছে কাজকর্ম সেরে কিংবা বাড়ি যে থাকতো গৃহিণী যারা থাকতো, ওকে বাড়ির অনেক ঝই-ঝক্কি পোহানো শেষে রাতে যখন শোবার ঘরে যেত একটি বই নিয়ে বসতো, একটা সংখ্যা নিয়ে বসতো, একটা পত্রিকা নিয়ে বসতো। পত্রিকার কোন কলামটা অর্ধেক পড়ে রেখেছে, পরের দিন আর অর্ধেক পড়তো। তো সেই চলটা এখন নেই। কিন্তু একটা চল আছে। কি চল আছে? আমরা কিন্তু শোবার আগে অবসর পেলেই ফোনটা হাতে নিই। অধিকাংশ ক্ষেত্রে। মানে আমি অধিকাংশ মানে 99% ও বলা যায়। ঠিক আছে? তো আমরা ফোনটা হাতে নিই। তো আমাদের এই সুন্দর কাজগুলো যদি ফোনে করি, আমরা যদি বইগুলো পিডিএফ আকারে করি, অসুবিধে কি? সময় এই যে অনুষ্ঠানটা করছি, এই যে কবিতা আজকে পড়লো রুকসানা হক, সোনিয়া, আপনারা ঘরে বসে শুনছেন। যেহেতু ফোন চাপছেন, তো এগুলো মানুষের সামনে যাবে, তারা শুনবে। তো আশা করছি এভাবে যারা শিল্প সাহিত্য চর্চা করছেন তারাও অনেক বেশি এগিয়ে আসবেন। আ আ যাতে এটা আরো আ আধুনিকায়ন হয় যুগের সাথে, সাথে। এটা আসলে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার যে শুধু মন্দ দিক আছে তা তো নয়। অনেক শুভ দিকও আছে। আমরা যেন সেই শুভ দিকটার ব্যবহার করতে পারি। আমরা যেন ওকে, বই আমরা পড়ি না, অভ্যাস নেই কিংবা বই ধরে রাখা, বই সংগ্রহ করা, আমরা যেন পিডিএফ পড়তে শুরু করি। ফোনটা তো হাতেই থাকে। আমরা কাজের ফাঁকে, আড্ডার ফাঁকে, সেটাই। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। দেখতে, দেখতে গুটি, গুটি পায়ে বিশ্বাস আজকের আছে তো? আয়োজন আজকে, হ্যাঁ, আপনার কাছে যাবো। গুটি, গুটি পায়ে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা ১ম থেকে শেষ পর্যন্ত ছিলেন, আচ্ছা, মাঝে, আমি মাঝে আর ঢুঁ মেরে কয়টা গিয়েছেন। কবিতা করার দৈনিক সুযোগ পাবো? আ আরেকটা 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 আর একটা করব বা করার সুযোগ পাবেন শেষে আরকি। তো আ আর সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসার সাথেই থাকুন সুন্দরের সাথে। আমরা আজকের শিল্পীর আজকের আড্ডার শেষ পরিবেশনা শুনে আসি। তারপরে আমরা বিদায়ী কথন বা বিদায়ী শুভেচ্ছা বিনিময়ে চলে যাব। চলুন। শেষ নিবেদন কি থাকছে আপনার? উম শেষ কবিতা তাহলে আমি রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, রবীন্দ্রনাথ দিয়েই শেষ করব। হ্যাঁ, চলুন, চলুন। রবীন্দ্রনাথের স্মরণ। যখন রব নামি মস্তকায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের সাধব, হেথায় যে মঞ্জুরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া, কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজেই, মিলায় নিমেষে কত প্রতিপলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাসে লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছি নুকীর্তি
সাথী বিনা পথে চলেছিল ভোলা মন, চারিদিকে নাম হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল পুরো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি, যা মুখেছি, পুণ্যের মাঝে মিলা আছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথ বেয়ে করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছি আহ্বান পাতি, মানে কালের সীমারেখা নেই, খেলা করে চলে যায় খেলিবার সাথী। গিয়েছিল দায়হীন সেখানে, দেই নাই, চাই নাই, রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই। সংসার তাহাদের ভোলে অনায়াসে, সভা ঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পরে, ভাষাহারাদের সাথে মিল যার, সে আমি চাই তারে ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই ঋণভার। সে আমারে কি চিনেছ মস্তকালা, কখনো সরিতে যদি হয় মন, ডেকো না, ডেকো না সভা, এসো এ ছায়ায়, যেথায় এই চৈত্রের শালবন। ধন্যবাদ। বাহ! আরো একটি সুন্দর কবিতা আমরা শুনে এলাম। আর কবিতা শুনতে শুনতেই আয়োজনের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। দেখছি নীলুফার ইয়াসমিন লিখেছে, তোমার ঘরে স্বেচ্ছাবন্দী এক পাখি, অসাধারণ তোমার লেখনী, ভীষণ ভীষণ ভালো লাগলো, আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা ধন্যবাদ। নেবেন। এমডি সুলাইমান আরো লিখেছে, সোনিয়া আসলে কবিতা আবৃত্তি উপস্থাপনা বেড়ানোর খুব শখ, চট্টগ্রাম বেড়ানোর ব্যাপারে একটু আলাপ করবে কি? হ্যাঁ, চট্টগ্রাম বেড়ানোর আমন্ত্রণ পেয়ে গেছেন, তো অনুষ্ঠান শেষে তার সাথে যোগাযোগ না, আমি করবেন। বেড়ালে গিয়েছিলাম সেই আসলেই ভালো ব্যাপারে লাগে। একটু বলতে। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যারা ছিলেন এবং আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ২৫, আজকে অতিথি হিসেবে ছিল রুকসানা হক সোনিয়া, একজন আবৃত্তি শিল্পী, লেখক এবং নাট্যকর্মী। তো যেহেতু ফ্রেমে বাঁধা, আমরা অনলাইন লাইভে একটা আড্ডা দিচ্ছি, তো বেশিক্ষণ চাইলেও, ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এগোতে পারি না। তারপরও ঘুরে ফিরে প্রতিদিন ভাবি ৪০-৪৫ মিনিটে শেষ করব, কিন্তু সেই ১ ঘন্টা হয়েই যায়। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের আয়োজনে আপনার বিদায়ী কথন, বিদায়ী শুভেচ্ছা শ্রোতা দর্শকদের সাথে বিনিময় করি। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা, এবং পরে যারা যুক্ত হবেন বা দেখবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আর কাঞ্জি সৌরভ ভাই, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনের সঙ্গে যুক্ত করার জন্য, আমাকে যোগ্য মনে করার জন্য। নিশ্চয়ই আপনারা আগামীতেও আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। এর শুভকামনা রইল সবার জন্য। ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ। আপনিও আপনার মূল্যবান সময় দিয়ে আড্ডাবাজির আড্ডাটাকে আরো জমিয়ে তুলেছেন। এজন্য আপনার প্রতি অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা রইলো। প্রত্যেকটা মানুষেরই সময় মূল্যবান। তারপরও যে একজন আরেকজনকে আমরা সময় দিই, যেকোনো কারণেই হোক, আ এটা আসলেই অনেক বড় ব্যাপার, ভালো এই যে লাগার ব্যাপার। মানুষ তো নিঃস্বার্থভাবে মানুষেরই ১ টা জন্য। ঘন্টা সময় দেওয়া, এটা হ্যাঁ, হ্যাঁ। আসলে অনেক হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, ১ টা ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ। তো এটা ভালো লাগার ব্যাপার। তো শ্রোতা দর্শক যারা আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এইজন্য যে, আ মানুষের এখন আ হাতে অনলাইন বা
বা ফোন বা অনলাইনে গেলে এত মাধ্যম কোনটা রেখে কোনটা দেখবে। তো এখানে একটু হুম, ওখানে একটু ঘুরে তারপরেও যে তারা এখানে যুক্ত হয়েছেন যে ২, ৪, ৫ যুক্ত জন ১০০, হয়েছেন। ২০০ জন লোক যুক্ত হয়েছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে গিয়েছেন। ২, ৪, ৫ টা মন্তব্য করেছেন। এজন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা। তো আমি আর কথা বাড়াচ্ছি না। দৈনিক আড্ডাবাজি ২৫ আজকে অতিথি ছিল রুকসানা হক সোনিয়া। তো নতুন আড্ডাবাজিতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।